অনিক, হোয়াট আ প্রেজেন্ট সারপ্রাইজ! এতদিন পর কি মনে করে এসেছো? কোনো দরকার পড়েছে নাকি? সাইমা, তুমি এখানে? তুমি জানো আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি। সিরিয়াসলি? তুমি আমাকে খুঁজেছো? কিন্তু কেন? তোমার তো আমাকে খুঁজে বেড়ানোর কথা নয়, কারণ তুমি তো তোমার আপন ঠিকানা খুঁজে পেয়েছিলে, তাই না? তাহলে হঠাৎ এতদিন পর আবার আমার খুঁজে বের হলে কেন? আমি তো কখনো বলিনি আমাকে খুঁজতে। তুমি এতদিন কোথায় ছিলে? দেখো সাইমা, তুমি আগেও আমাকে ভুল বুঝেছিলে আর এখনো ভুল বুঝছো। দেখো, আমি এখানে কোনো সত্য মিথ্যের বিচার করতে বসিনি। তুমি এখানে কেন এসেছো সেটা বলো। তুমি যেদিন যা দেখেছিলে সেটা সত্য ছিল না। এসকে খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মার্কেটিং অফিসার পদে সার্কুলার ছিল, সেই ইন্টারভিউ দিতে এসেছি। কিন্তু তুমি এখানে কি করছো? আর এতদিন তুমি কোথায় ছিলে? সিরিয়াসলি? তুমি এসেছো মার্কেটিং অফিসার পদের ইন্টারভিউ দিতে? দ্য গ্রেট অনিক আহমেদ, যার দেশের টপ লেভেলে থাকার উচিত ছিল, যেটা তুমি একদিন বলেছিলে, এখন সে সামান্য একটা চাকরির পেছনে ছুটছে। টাইম চেঞ্জড তো। দেখো সাইমা, পরিস্থিতি সবসময় মানুষের হাতে থাকে না। আজ একজনের সময় ভালো, কাল অন্যজনের। সময় মানুষকে অনেক কঠিন জিনিস শিখিয়ে দেয়। আমি কাল যা ছিলাম আজ যে ঠিক তাই থাকবো এমন নিশ্চয়তা তো কেউ দেয়নি। আমার সাথেও ঠিক সেইটাই হয়েছে। বাহ, বেশ ভালো কথা বলতে শিখে গেছো তো। তোমার তো কিছু হোক বা না হোক, কথা বলার কনফিডেন্স কিন্তু অনেক বেড়েছে। তুমি এখানে কি করছো? আর এতদিন কোথায় ছিলে? তোমার কোনো খবর কেউ জানতো না। সোশ্যাল মিডিয়া নাম্বার সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি তোমাকে, কিন্তু কোথাও পাইনি। যারা হারিয়ে যায় তাদের খুঁজে পাওয়া যায়, কিন্তু যারা নিজে থেকে হারিয়ে যায় তাদের খুঁজে পাওয়া যায় না। বাই দ্য ওয়ে, মিস্টার অনিক আহমেদ, আপনি যে এসকে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মার্কেটিং অফিসার হিসেবে ইন্টারভিউ দিতে এসেছেন, সেই কোম্পানির মালিকের একমাত্র উত্তরাধিকারী আমি। মানে তুমি এসকে গ্রুপের মালিক? বুঝলাম না। তার মানে তুমি সাজ্জাদ খানের একমাত্র কন্যা সাইমা খান? অনেকের কথা শেষ হতেই সাইমা চোখের ইশারায় পরিষ্কার জানিয়ে দিলেও অনেক ঠিকই বুঝেছে। অনেকের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এতদিনের পরিচিত না, খুব ভালো পরিচিত একজন মানুষ, কিন্তু সাইমা কখনোই তাকে বুঝতে দেয়নি সে এত বড়লোক বাবার মেয়ে। সাইমা অনেককে এভাবে স্থির হয়ে তাকিয়ে থাকতে দেখে নিজেকে বলে উঠল, তো মিস্টার অনিক আহমেদ, এখানেই দাঁড়িয়ে থাকবেন নাকি ইন্টারভিউটা দেবেন? আপনার জন্য নিশ্চয়ই আমি সারাদিন বসে থাকবো না, নাকি মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ইন্টারভিউ বোর্ডে একজন মেয়ে বসে আছে বলে আপনার ইগো ইন্টারভিউ দিতে বাধা দিচ্ছে? অনিক আহমেদ হেরে যাওয়ার আগে হার মানার মানুষ নয়। ইন্টারভিউ দিতে যখন এসেছি তখন দিয়ে তবেই যাব। হুম, বাহ, কনফিডেন্স তো বেশ ভালো আছে। ঠিক আছে, ভেতরে আসুন। সাইমার অনুমতি পাওয়ার পর অনেক ভেতরে প্রবেশ করলো। একটি চেয়ার টেনে বসতেই সাইমা হাতের ইশারায় তার ফাইল চাইল। অনেক ইশারা বুঝে ফাইলটা এগিয়ে দিল। ফাইল খুলে সাইমা দেখতে পেলেও অনেক বিজনেস ম্যানেজমেন্ট দারুণ রেজাল্ট করেছে। সে জানতো অনেক এই বিভাগে পড়তো, কিন্তু অনেক যে এত ভালো স্টুডেন্ট তা তার অজানা ছিল। ফাইল দেখে সাইমা অনেককে বলল, আপনার তো একাডেমিক কোয়ালিফিকেশন ভালো, সাবজেক্টও স্ট্রং, তাহলে হঠাৎ সব বাদ দিয়ে মার্কেটিং অফিসার পদে কেন বেছে নিলেন? আপনি চাইলে আরো বড় কিছু করতে পারতেন। তুমি তো জানো। সরি, ঠিক বুঝলাম না। আপনি কি আপনার বসের সাথে এইভাবেই কথা বলবেন? শুধুমাত্র একাডেমিক রেজাল্ট জানলেই চলে না, সাথে ম্যানার্সও থাকতে হয়। অনেক বুঝতে পারল সাইমা নিখুঁতভাবে তাকে অপমান করলো, তবুও সে দমে গেল না, কারণ এই চাকরি শুধু তার নিজের জন্য নয়, তার পরিবারের জন্যও দরকার। আর সবচেয়ে বড় কথা, যাকে সে এতদিন পাগলের মতো খুঁজেছে তাকে আজ সামনে পেয়েছে। যদি কোনোভাবে এই চাকরিটা পায় তাহলে অন্তত তার কাছাকাছি থাকতে পারবে ও। সে আর কোনো কথা না বাড়িয়ে মাথা নিচু করে বলল, সরি ম্যাডাম। ইন্টারভিউ রুমে এমন নীরবতা নেমে এলো যে কেউ শ্বাস নিলেও সেও শব্দ শোনা যাচ্ছে।
সামনে বসে থাকা দুই মানুষ, অনিক আর সাইমা। দুজনেই জানে তাদের অতীত আজ যেন পরীক্ষার টেবিলে রাখা, কিন্তু আজ কোনো সম্পর্কের পরীক্ষা নয়, আজ প্রেশার পরীক্ষা। তবুও দুজনের চোখে লুকিয়ে থাকা হাজারো প্রশ্ন। সাইমা ঠান্ডা গলায় ফাইল বন্ধ করলো, তারপর ধীরে ধীরে চোখ তুলে তাকালো অনিকের দিকে, একটা দৃষ্টি যেখানে রাগ, অভিমান, ব্যথা সব কিছু মিশে আসে। তাহলে মিস্টার অনিক আহমেদ, আপনি বলেছিলেন কেন এই চাকরি চান? আমি ভেবেছিলাম আপনি হয়তো আপনার সেই পুরনো অহংকারত্তি বিগ ড্রিম এর পেছনে ছুটবেন, কিন্তু না, আপনি এখন আমাদের কোম্পানির একটা মিড লেভেল পোস্টের জন্য আবেদন করেছেন। কারণ? কারণ জীবন সবসময় আমাদের ইচ্ছে মতো চলে না ম্যাডাম। কখনো কখনো কিছু সিদ্ধান্ত নিতে হয় যা আমরা চাই না, তবুও নিতে বাধ্য হই। আমারও তেমনই হয়েছে। পরিবারের দায়িত্ব, বাবার অসুস্থতা, ছোট ভাইয়ের পড়াশোনা, সব মিলিয়ে একটা স্থির চাকরি দরকার ছিল। আর আমি এই ক্ষেত্রটা ভালো জানি, তাই আবেদন করেছি। ও, তো আপনি বলতে চাইছেন আপনি ম্যাডাম সাইমা খানের কোম্পানিকে ব্যবহার করতে চান আপনার পার্সোনাল সমস্যার সমাধান হিসেবে? না ম্যাডাম, আমি আপনার কোম্পানিকে ব্যবহার করতে আসিনি। আমি এখানে কাজ করতে এসেছি, আর যোগ্যতা অনুযায়ী সুযোগ পেলে প্রমাণ করতে পারবো আমি এই চাকরির যোগ্য। সব কিছু মিশে আছে। সাইমা চেয়ারে হালকা হেলান দিয়ে বসলো, চোখে সেই পুরনো ক্ষতের ছাপ যা এখনো শুকায়নি। সে জানে তার সামনে যে মানুষটা বসে আছে সে এক সময় তার পৃথিবী ছিল, আর আজ তার অধীনস্থ কর্মচারী হওয়ার আবেদনকারী। ঠিক আছে, তাহলে বলুন, যদি আপনাকে আমাদের কোম্পানির মার্কেটিং অফিসার হিসেবে নিযুক্ত করা হয়, আপনি প্রথম 6 মাসে কি কি লক্ষ্য নিয়ে কাজ করবেন? আমাদের কোম্পানির জন্য আপনার পরিকল্পনা কি? প্রথমত, আমরা এখানকার মার্কেটিং ক্যাম্পেইনগুলোতে ইমোশনাল অ্যাটাচমেন্ট হারাচ্ছি। কাস্টমার শুধু বিজ্ঞাপন দেখে পণ্য কিনে না, তারা ব্র্যান্ডের সাথে যুক্ত হতে চায়। তাই প্রথম 6 মাসে আমি 1. ব্র্যান্ড কনজিউমার কানেকশন বাড়ানোর জন্য রিয়েল টাইম হিস্টোরি বেসড অ্যাড চালু করব। 2. অনলাইন প্ল্যাটফর্মে কাস্টমার এঙ্গেজমেন্ট 25% বাড়ানোর লক্ষ্য নেব। আর তৃতীয়ত, নতুন 3টি অঞ্চলে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক চালু করব, যেখানে এখনও এসকে গ্রুপের উপস্থিতি কম। অনেক বলতে বলতে থামলো না। বড় বড় কর্পোরেটর শব্দ, চমৎকার প্রেজেন্টেশন সবই ছিল। সাইমা লক্ষ্য করছিল প্রতিটা অভিব্যক্তি। এই অনেক যে একসময় তাকে নিয়ে ভবিষ্যতের হাজারো স্বপ্ন দেখত, আজ সেই মানুষটা তার সামনে বসে ব্যবসায়িকভাবে কথা বলছে, একদম পেশাদারি, অনুভূতিহীন। কিন্তু সাইমা জানে অনেকটা এমন নয়, সে শুধু পরিস্থিতিকে মানিয়ে নিতে শিখেছে। আপনি ভালোই প্রস্তুতি নিয়ে এসেছেন, কিন্তু একটা জিনিস আমার পরিষ্কার না, আপনি কি সত্যি এই কোম্পানিতে কাজ করতে চান, নাকি শুধু জীবনের চাপে পড়ে একটা স্টেবল চাকরি চান? ম্যাডাম, আমি চাই, খুব চাই। শুধু চাকরিটা নয়, আমি চাই আমার জীবনকে আবারও ঠিকভাবে সাজাতে, আর এখানে কাজ করলে আমি সেটা পারবো বলে মনে করি। সাইমা কিছুক্ষণ নীরব রইল, যেন ভাবছে এই মানুষটাকে সে কোথায় হারিয়ে ফেলেছে, কেন হারিয়েছে, নাকি সে কখনোই তাকে সত্যিকারের ভাবে জানেনি। হঠাৎ সাইমা ফাইল বন্ধ করে জোরে জোরে টেবিলে রাখলো। শেষ প্রশ্ন, মিস্টার অনিক, আপনি যদি জানতেন আপনাকে ইন্টারভিউ নেওয়ার জন্য আমি থাকব, তাহলে কি আপনি এই চাকরির জন্য আবেদন করতেন? হ্যাঁ ম্যাডাম, কারণ কিছু মানুষ, কিছু সম্পর্ক, কিছু ব্যথা এড়িয়ে গেলে কখনো শেষ হয় না, সামনাসামনি দাঁড়িয়ে মোকাবেলা করতে হয়। আর আজ আমি সেটা করতে এসেছি। সাইমা হঠাৎই থমকে গেল, তার ঠোঁট কাঁপছে, চোখের গভীরে জমে থাকা অভিমান মাথা চাড়া দিয়ে যায়। কিন্তু সে নিজেকে সামলে নিয়ে কঠোর গলায় বলে, ঠিক আছে, আপনার ইন্টারভিউ শেষ, আপনাকে রেজাল্ট জানিয়ে দেওয়া হবে, এখন আপনি যেতে পারেন। থ্যাংক ইউ ম্যাম। অনেক দরজা খুলে বেরিয়ে গেল। দরজা বন্ধ হওয়ার শব্দটুকু সাইমা বুকের ভেতরে চাপা ঝড় যেন আরো জোরে বইতে লাগলো। অনেক চলে গেল, কিন্তু তার প্রতিটা কথা সাইমার মাথায় প্রতিধ্বনিত হয়ে বাজতে থাকলো। কেন জানি না সেদিন তার চোখে হঠাৎ করেই জল চলে এলো। সে মুছল না, কারোর সামনে তো ভেঙে পড়তেই হবে, আর অনেকের সামনে তো ভেঙে পড়লে সে নিজেকে হারিয়ে ফেলবে।
সেদিন বিকালটা অদ্ভুতভাবে ধীর ছিল। পুরো অফিসে ফিসফাস, কে নাকি নতুন মার্কেটিং অফিসার হবে। সবাই জানে সাইমা খান সিদ্ধান্ত নিলে আর ফেরানোর সুযোগ থাকে না। কিন্তু আজ সাইমা নিজেই যেন নিজের সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে আটকে গেছে। তার ল্যাপটপে 3 জন শর্ট লিস্টে প্রার্থীর নাম, তানভীর রহমান, মেহেদি হোসেন আর অনিক আহমেদ। সাইমা 3 বার নামগুলো পড়ল। প্রতিবারই তার চোখ থেমে গেল দ্বিতীয় নামটায়। হঠাৎই কেবিনের দরজায় আবারও টোকা পড়ল। টুকটুক শব্দ হলো। কামিন। ভিতরে ঢুকলো রাফিন, তার হাতে কাগজপত্র, কিছুটা কিন্তু মুখে উদ্বেগ। রাফিন হলো সাইমা কোম্পানির HR ডিপার্টমেন্টের হেড। ম্যাম, আমরা ফলাফল আজকেই ফাইনাল করতে চাই। সকল ডকুমেন্ট প্রস্তুত, শুধু আপনার ফাইনাল সিল প্রয়োজন। রাফিনের কথা শুনে সাইমা মাথা নাড়ালো, কাগজগুলো নিল, কিন্তু কোনো কিছুই আর মনোযোগ সহকারে পড়ল না। যেন সে শুধু মাত্র কাগজ ধরেই বোঝার চেষ্টা করছে এতে ঠিক তার কার ভাগ্য লেখা রয়েছে। রাফিন বিষয়টা লক্ষ্য করলো এবং সাইমাকে নরম গলায় বলল, ম্যাম, আমি আপনার থেকে আপনার ব্যক্তিগত কিছু জানতে চাই না, জানতে বলতেও চাই না। কিন্তু আপনি যদি কিছু মনে না করেন, এই সিদ্ধান্ত আপনাকে আবার নতুন করে মানসিকভাবে ভেঙে দিবে। সাইমা হঠাৎই চোখ তুলে তাকালো, কিন্তু সাইমা অবাক হলো না, কারণ রাফিন হলো সাইমা আর অনিকের ভার্সিটির জীবনের খুব ভালো একজন বন্ধু। সাইমা আর অনিককে সে পূর্ব পরিচিত, এটা রাফিন খুব ভালোভাবেই জানা। দৃঢ় কঠোর দৃষ্টি। মিস্টার রাফিন, আমি কারো জন্য ভেঙে পড়ার মানুষ নই। এতদিনে এইটুকু অন্তত আপনার আমাকে চিনে যাওয়ার কথা, কিন্তু আমার বলতে খারাপ লাগছে যে এতদিনও আপনি আমাকে ঠিক চিনে উঠতে পারলেন না। আমি কখনোই আর কারোর জন্য নিজেকে কষ্ট দেই না বা অন্য কারোর কথা ভাবিও না। আমার কাছে আমার আত্মসম্মান এবং আমার বাবার এই কষ্টের সাম্রাজ্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তাই এখন আমি আর কোনো কষ্ট পাই না, কোনো কিছুর জন্যই পাই না। নট এনিমোর। তাহলে ঠিক আছে, আসলে আমি আপনাকে নিয়ে চিন্তিত ছিলাম, সেখান থেকেই প্রশ্নটা করা। দুঃখিত ম্যাম, আমাকে ক্ষমা করবেন, আমি যা ভাবছেন এমন কিছুই না। তাহলে আপনার চূড়ান্ত সিদ্ধান্ত? সাইমা গভীর নিঃশ্বাস নিল। কয়েক সেকেন্ড পুরো নিস্তব্ধ। তার আঙুল ধীরে ধীরে অনিকের নামের পাশে সিলেক্টেড চিহ্ন টিক দিল। সাইমা যখন কোনো দ্বিধা ছাড়াই অনিককে সিলেক্ট করে, তখন রাফিন সাইমার পাশে দাঁড়িয়েছিল। রাফিন এক পলক সাইমার দিকে তাকালো, বিস্ময়ে তাকিয়েও থাকলো। ইউসেলফ টেড হিম। হ্যাঁ, কারণ সে যোগ্য আর আমার ব্যক্তিগত অনুভূতি এখানে কাজ করবে না। আমি সব সময় নিজেকে ব্যক্তিগত জীবন এবং প্রফেশনাল জীবন এক করি না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আমি কখনোই আমার ব্যক্তিগত জীবনের কোনো ছায়া আমার প্রফেশনাল জীবনে পড়তে দেব না, আর এটা আমি কোনো ব্যক্তিগত টান থেকে করি না। অনেক নিজের যোগ্যতা দিয়ে এই জায়গাটা অর্জন করে নিয়েছে, তাই বলে আমি আমার ব্যক্তিগত কোনো ঘটনার জন্য একজন যোগ্য ক্যান্ডিডেটকে তার যোগ্যতা থেকে দূরে সরিয়ে দিতে পারি না। আমি বস, দুর্বল নই। রাফিন বুঝতে পেরেছে সাইমা কখনো আবেগী হয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করে না। সে যথেষ্ট বুদ্ধিমান এবং পরিশ্রমী একটা মেয়ে। রাফিন সম্মানের সাথে মাথা নাড়ালো এবং সাইমাকে উদ্দেশ্য করে বলল, ঠিক আছে ম্যাম, নিশ্চয়ই আপনি আপনার কোম্পানির জন্য সবসময় বেস্ট সিদ্ধান্তটাই নেবেন। আমি তার অফার লেটার প্রস্তুত করছি। রাফিন দ্রুত নিজের কথা শেষ করে সে বেরিয়ে গেল। রুমে আবার একা সাইমা। টেবিলের উপর মাথা নিচু করতেই তার চোখ দিয়ে দুফোঁটা পানি টুপ টুপ করে পড়ল। সে দ্রুত মুছে ফেলল। এটা কখনো আমি আমার আত্মসম্মানকে দুর্বল করতে দিব না, কারণ এটা আমার দুর্বলতা নয়। এটা শুধুমাত্র আমার প্রেশার, শুধু চাপ। হ্যাঁ, শুধু চাপ, আর কিছু না। কিন্তু সে যে ভিতরে ভিতরে নিজেকে শক্ত রাখার চেষ্টা করছে, কিন্তু তারপরেও তার বুকের মধ্যে কোথাও একটা যে দুর্ভাব্য ভার জমেছিল, তার কোনোভাবেই লুকানো যাচ্ছিল না। অনেক সোফায় বসে, পাশে চা ঠান্ডা হয়ে গেছে। তার চোখে বারবার ফোনের দিকে। হয়তো ফলাফল আজই আসবে, হয়তো আবার আসবেও না, কিন্তু অন্য একটা দুশ্চিন্তা তাকে বেশি করে করে খাচ্ছে। সাইমা কি আমার কারণে চাকরিটা আটকে দেবে? তবুও মনটা বলছে না, সে তো এমন নয়।
আর যাই হোক, সাইমা কখনো নিজের সজ্ঞানে কারোর কোনো ক্ষতি করবে না, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। অনেক বাড়িতে আসার পর থেকে তার মাথায় অনেক রকমের চিন্তা ঘুরপাক খাচ্ছে, কিন্তু সে কোনো কিছুই ঠিকঠাক জবাব খুঁজে পাচ্ছিল না। ঠিক তখনই হঠাৎ করে অনেকের ফোন বেজে ওঠে। অনেক ফোনের দিকে তাকিয়ে দেখে তার খুব পরিচিত একটি নাম্বার, যেটা দেখে অনেক মুখের অজান্তে হাসি রেখা ফুটে ওঠে। অনেক ফোনটা হাতে নিয়ে বালকনিতে চলে যায় এবং ফোনটা রিসিভ করে বলে, এই কি অবস্থা? ফোনের ওপাশ থেকে হয়তোবা কিছু একটা বললেও অনেককে, যেটা শুনে অনেকের হাসি রেখাটা আরও চওড়া হয়ে উঠল। এরপর অনেক নিজে থেকেই আবারও বলে উঠল, চিন্তা নেই, ওকে যখন গর্ত থেকে টেনে বের করে আনতে পেরেছি তখন আমি আর কখনোই তাকে হারিয়ে যেতে দিব না। শক্ত করে আটকে রাখবো, জড়িয়ে রাখবো নিজের বুকের মাঝে, যেন কোনোভাবে আমাকে আর একা রেখে চলে যেতে না পারে। অনেক হয়েছে, অনেক কষ্ট সহ্য করেছি আমি, কিন্তু আর না। এবার ওকে প্রত্যেকটা কষ্টের জবাব দিতে হবে। কেন সে আমাকে এতটা কষ্ট দিয়েছে, কি অপরাধ ছিল আমার? ও যেন কোনোভাবে আমার কাছ থেকে আর পালাতে না পারে। এই জন্যই তো পার্মানেন্টলি সবসময় ওর কাছে থাকার ব্যবস্থা করছি। আর ধন্যবাদ আমাকে এতটা সাহায্য করার জন্য, আমার প্রাণ ভোমরাকে খুঁজে বের করার জন্য, আমাকে সাহায্য করার জন্য। ট্রিং ট্রিং। অনেক কথা বলে ফোনটা কাটার পর হঠাৎ করে তার ফোনে একটা নোটিফিকেশন আসে। অনেক ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে ফোনের মেইল নোটিফিকেশন। অনেকের যেন হাত পাত কাঁপতে শুরু করলো। মেইল খুলল। মেইলটিতে খুলে হঠাৎ করে অনেক যেটা দেখলেও মেইলটির যা দেওয়া আছে সেটা দেখে অনেকের চোখ কপালে উঠে যায়। অনেক হঠাৎ করে কি নিয়েছে ভুলে যায়। Congratulations, you have been selected as the marketing officer of a SK Group. অনেকের বুক ধক করে উঠল। সে এক দৃষ্টিতে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলো। কয়েক সেকেন্ড পর মুখে তীব্র অদ্ভুত এক হাসি ফুটে উঠল, যেন আনন্দ আর অস্বস্তি একসাথে। তাহলে তুমি আমাকে সুযোগ দিলে সাইমা। বিশ্বাস করো সুইটহার্ট, এটা তোমার দেওয়া শুধুমাত্র সুযোগ না, তোমাকে আবার নিজের করে পাওয়ার একটি আশার আলো। আমি আর কোনোভাবেই এই সুযোগ হাতছাড়া করব না। তোমাকে আমার হতেই হবে। এবার আর আমি তোমাকে নিজের থেকে আলাদা করব না, তোমাকে আর হারিয়ে যেতে দিব না, কখনোই না। আই প্রমিস। তার চোখে এক ফোঁটা জল চিকচিক করে উঠল। তার আবেগ কেমনভাবে বাইরে বেরিয়ে আসছে, যেন সে অনেক সাধনার পর তার ধৈর্য এবং সাধারণ ফল পেয়েছে। অনেকে মনে মনে আরও একবার বলে উঠল, আমি এবার প্রমাণ করব যে আমি কোনো ভুল করিনি। না তুমি কোনো ভুল করেছিলে, আর না আমি কোনো ভুল করেছি। আমরা দুজনেই পরিস্থিতির শিকার হয়েছি। সরি, আমি ভুল করিনি, কিন্তু তুমি ভুল করেছো, মস্ত বড় ভুল করেছো আমাকে একা ফেলে হারিয়ে গিয়ে। তোমার কোনো আইডিয়া নেই আমি ঠিক কতটা কষ্ট নিয়ে তোমাকে খুঁজে বেরিয়েছি। বেঁচে থেকেও যেন মৃত্যু যন্ত্রণা সহ্য করেছি। পরদিন সকালে অদ্ভুত এক উত্তেজনায় ভরা ছিল। সবাই নতুন অফিসারের সাথে দেখা করতে উদ্গ্রীব, কিন্তু সবার চোখে একটাই প্রশ্ন, নতুন অফিসার আর ম্যাডাম কোথাও যেন কিছু তো একটা আছে। ঠিক সকাল 9:30টায় লিফট থামলো। লিফটের দরজা খুলতেই অনেক প্রবেশ করলো। সাদা শার্ট আর ডার্ক ব্লু প্যান্ট, গম্ভীর চোখ। তার উপস্থিতিতেই অফিসের বাতাস কেমন যেন বদলে গেল। রিসেপশনিস্ট মৃদু হেসে বলল, স্যার, আপনাকেই খুঁজছিলাম। ম্যাম আপনাকে ওনার নিজের কেবিনে ডাকছেন। অনেক মাথা নাড়ালো। অনেক সাইমার কেবিনের সামনে দাঁড়িয়ে দরজায় নক করে টকটক শব্দ করলো। কামিন। অনেক দরজা খুলে ঢুকলো। দুজনের চোখে এক অদ্ভুত মিলতেই সেই পুরনো ঝড় বুকের মধ্যে আবারও বয়ে গেল, কিন্তু মুখে তা কেউ প্রকাশ করল না। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। সিট। অনেক সাইমার পারমিশন পাওয়ার সাথে সাথে বসলো। সাইমা অনেকের দিকে একটি ফাইল এগিয়ে দিল এবং মাথা নিচু করে অন্য একটা পেপারে সাইন করতে করতে বলল, এটা আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার। আগামী 6 মাস আপনি ট্রেনিং সহ আমার
সরাসরি সুপারভিশনে কাজ করবেন। অনেক একটু অবাক হয় সাইমার কথা শুনে, কিন্তু সেটা তার চোখে মুখে প্রকাশ পেল না। আর এদিকে সাইমার কথা শুনে অনেকের মনে যে লাড্ডু ফুটতে থাকে, সে এখন সব সময় সাইমার আশেপাশে থাকতে পারবে, যেটা সে চেয়েছিল। যদিও এই পোস্টে জয়েন করার পর সে সব সময় সাইমার কাছেই থাকতে পারতো না, কিন্তু যেহেতু 6 মাস তাকে সময় দেওয়া হয়েছে, এই 6 মাসে সে তার নিজের কাজ শেষ করে ফেলবে। কিন্তু তারপরেও অনেক একটু অবাক হওয়ার ভঙ্গিতে সাইমাকে বলল, ইয়োর ডিরেক্ট সুপারভিশন। ইয়েস, কোনো সমস্যা? না, সমস্যা নেই, তবে সাইমা চোখ সোজা রাখলো এবং বোঝানোর চেষ্টা করলেও অনেককে বলার চেষ্টা করছে। যখন সাইমা অনেক চেষ্টা করে বুঝতে পারল না অনেক তাকে কী বলার চেষ্টা করছে, তখন সে নিজেই অনেককে প্রশ্ন করল। তবে অনেক ধীরে ধীরে সাইমার করা প্রশ্নের উত্তরে বলল, আপনি নিশ্চিত এটা আপনার জন্য কঠিন হবে না? না মানে আপনি সারাদিন এত ব্যস্ত থাকেন, তার মধ্যে আমাকে সুপারভাইজ করে কাজ শেখাবেন? এটা তো আমার জন্য চরম ভাগ্যের ব্যাপার। এটা আপনার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে না? এটাই বলতে চাইছিলাম আর কি। সাইমার চোখে বিদ্যুৎ চমকালো, কারণ সাইমা ঠিকই বুঝতে পেরেছে অনেক তাকে কী বলতে চেয়েছিল, এবং অনেক যে কথা ঘুরিয়ে নিল এটাও সাইমা খুব ভালোভাবেই বুঝতে পেরেছে। তাই সাইমা অনেককে বলল, মিস্টার রনিক, একটা কথা সব সময় মাথায় রাখবেন। আমি কখনোই আমার ব্যক্তিগত জিনিস অফিসে নিয়ে আসি না। আর আমার কাজকে পার্সোনাল ফিলিংস নাড়াতে পারে এমন ক্ষমতা আপনার নেই। অনেক কিছুক্ষণ চুপ, তারপর মাথা নাড়ল এবং সে বিড় বিড় করতে বলতে লাগলো, ম্যাডাম, আপনি ব্যক্তিগত জিনিস অফিসে না নিয়ে আসলেও আমি এই অফিসে জয়েনিং করেছি আমার ব্যক্তিগত জিনিস আমার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। সাইমা অনেকের দিকে এতটা মনোযোগী ছিল যে অনেক বিড়বিড় করে কি বলছে তার কিছু অংশ ঠিকই শুনতে পেরেছে, কিন্তু পুরো কথাটা শুনেনি ও, তাই ঠিকঠাক বুঝতেও পারেনি। তাই সে অন্যমনস্ক হয়ে প্রশ্ন করল, সরি মিস্টার রনিক, আপনি কি কিছু বললেন? না তো ম্যাডাম, আপনি কি কিছু শুনেছেন? অনেকের এমন তেরা কথা শুনে সাইমা ইতস্তত হয়ে বলল, এত বাজে কথা না বলে নিজের কাজে মন দেন, তাহলে বুঝতে পারবো আপনার ঠিক কতটুকু কোয়ালিফিকেশন আছে এবং শুধু মুখে বলেন নাকি আদৌ ভেতরে কোনো যোগ্যতা আছে। ঠিক আছে ম্যাডাম, তাহলে আমরা দুজনেই নিজেদের প্রমাণ করব। ইয়েস, লেটস সি কে বেশি শক্তিশালী। দুজনের চোখে তখন আগুন, কিন্তু সেই আগুন ঘৃণার নয়, আবেগের, অতীতের অকথিত ভালোবাসায়। সাইমা ফাইল বন্ধ করে বলল, ইউর ডিউটি স্টার্টস টুডে, ইউ মে গো। সাইমার কথা শুনে অনেক উঠে দাঁড়ালো, ঠিক বেরিয়ে যাওয়ার আগে থেমে আবারও বলল, সাইমা মানে ম্যাডাম, ধন্যবাদ। আপনি আমাকে সুযোগ দিয়েছেন। আপনি নিজেও জানেন না আপনি ঠিক আমার কত বড় উপকার করেছেন। সাইমা মুখ ঘুরিয়ে নিল। অনেক সাইমার ব্যবহার দিকে হালকা করে হাসলো। অনেকের এই হাসি দেখে যেন সাইমার গা জ্বলে গেল, এবং দেখে সে মুখ ভেঙচি কেটে বলল, ডোন্ট থ্যাংক মি, আর্ন ইট। অনেক হালকা হাসলো। চেষ্টা করব না, প্রমাণ করে দেখাবো। দরজা বন্ধ হলো। সাইমার বুকের ভেতরে হাত চেপে ধরলো, যেন নিজেরই হৃদস্পন্দন শুনতে পাচ্ছে ও। সেদিন দুজনেই কাজ করলো, কিন্তু মন তো দুজনেরই পুরনো স্মৃতি খুঁড়ে খুঁড়ে বের করে আনছিল। আজ শুধু চাকরি শুরু হলো না, একটা নতুন যুদ্ধও শুরু হলো, একটা নতুন টানাপোড়েন, একটা অপূর্ণ সম্পর্কের নতুন অধ্যায় শুরু হলো। আর তারা দুজনেই জানতো এই অফিসে ঠিক করবে তাদের সম্পর্ক আবার জোড়া লাগবে নাকি আবারও ভেঙে যাবে। অফিসে অনেকের আজ দ্বিতীয় দিন, কিন্তু দিনের শুরুতেই সে বুঝলো শুধু কাজ নয়, প্রতিটি সেকেন্ডই তার জন্য পরীক্ষা। সাইমা সারাক্ষণ এমনভাবে তাকে উপেক্ষা করছিল যে সে অফিসে অদৃশ্য কোনো এক ছায়া, যাকে দেখা যায় না, শোনাও যায় না, গুরুত্ব দেওয়ার তো প্রশ্নই আসে না। অথচ এই সাইমাই এক সময় তার একটা মেসেজ না পেলে অস্থির হয়ে যেত। এখন সেই মানুষটা তার পাশ দিয়ে হেঁটে যায়, কিন্তু একটুও চোখ তুলে তাকায় না। কিন্তু তার চোখের কোণে সামান্য কম্পন কিংবা কোনো স্বাভাবিক বিষয়ে অতিরিক্ত কঠোর হয়ে ওঠা, এইসব সংকেত অনেক খুব ভালোভাবেই ধরতে পারে। সে জানে সাইমার ভেতরটা আসলে আগের থেকে অনেক বেশি অস্থির।
শুধু পার্থক্য হচ্ছে সাইমা এই অস্থিরতাকে মুখোশের আড়ালে ডেকে ফেলতে শিখেছে। দুপুরে সবার সামনে আবার মিটিং, অনেক প্রেজেন্টেশন দিচ্ছে। রুমে হালকা গরম, সবাই মনোযোগী, কিন্তু সবার চোখের আড়ালে একটা তীক্ষ্ণ দৃষ্টি রয়েছে সাইমার। সে এমনভাবে অনেককে দেখছিল যেন সে কোনো ভুলের অপেক্ষায় আছে। অনেক কথা বলছিল ধারাবাহিকতা ভাবে, কিন্তু তার ভেতরের চাপা উত্তেজনা তাকে বারবার শ্বাস ফেলতে বাধ্য করছিল। ঠিক তখন তার গলা একটু থেমে যায়। রুমের সঙ্গে সঙ্গে নিস্তব্ধ, আর সেই নীরবতা ভেঙেই ঠিক তখনই সাইমার কণ্ঠে শোনা যায় একটা ঠান্ডা ধারালো কিন্তু গভীর একটা গলা। মিস্টার অনিক, আমি আশা করেছিলাম আপনি অন্তত আপনার প্রেজেন্টেশনের সময়টুকুতে নিজেকে স্থির রাখতে পারবেন। পেশাদার মানুষ হিসেবে এটা আপনার দায়িত্ব, যে কোনো পরিস্থিতিতে নিজেকে কনফিডেন্ট রাখা। যদি আপনি মাঝপথে থেমে যান অথবা কোনোভাবে নিজের আবেগকে আপনার কাজের ওপর প্রভাব ফেলতে দেন, তাহলে সেটা আপনার ব্যক্তিগত অদক্ষতা এবং তার দায় এই টিম নিবে না। তাই আপনি যা শুরু করেছেন তা শেষ করুন এই মুহূর্তেই। রুমে চাপা দীর্ঘ অস্বস্তি। অনেক মাথা তোলে, তার চোখে ব্যথায় এক চকচকে স্তর জমতে ওঠে, কিন্তু সে খুব শান্ত গলায় বলতে শুরু করে। জি ম্যাম, আমি শেষ করছি। তবে একটা কথা, আপনি সবসময় বলেন আমি যেন কাজের ক্ষেত্রে ব্যক্তিগত ব্যাপার না আনি, এবং আমি সেটা পুরোপুরি মানি। কিন্তু আপনি কি জানেন, আপনি যখন এভাবে আমাকে হার্শ বা অস্বাভাবিকভাবে চাপ দেন, সেটা আমাকে কাজের মধ্যে নয়, আমার ব্যক্তিত্বের ওপর আঘাত করে। আপনার প্রতিটা কথার ভেতরে এমন একটা এড়িয়ে যাওয়া, এমন একটা হঠাৎ উত্তেজনা থাকে, যেটা আমার কাজে ভুলের কারণে নয়, বরং আমার উপস্থিতি আপনাকে অস্বস্তিতে ফেলে বলেই মনে হয়। আমি চেষ্টা করি আপনাকে কোনোভাবেই বিরক্ত না করতে, তবু আপনার প্রতিটা শব্দ আমাকে অনুভব করিয়ে দেয় যে আপনি আমার দিকে তাকাতেও চান না। আমি জানি না এর কারণ কাজ নাকি। অনেক কথা শেষ করতে পারে না, কিন্তু তার গলাটায় টান স্পষ্ট বোঝা যায় যে সে বাকিটা বলতে চেয়েও থেমে গেছে। সাইমা ধীরে মাথা তোলে, তার চোখেও কঠোরতার আবরণ আরও মোটা হয়ে ওঠে, কিন্তু সেই কঠোরতার আড়ালে কিছু তো একটা আছে, যা একটা পুরনো ব্যথা, যেটা সে চেপে রাখতে চাইছে মরিয়া হয়ে। মিস্টার অনিক, আপনার একটা বিষয় বুঝতে হবে। আমি কাউকে কোনো বিশেষ কারণে উপেক্ষা করি না, না কোনো বিশেষ কারণে অতিরিক্ত গুরুত্ব দেই। যখন আমি কাউকে দেখেও দেখি না, তার মানে সে আমার পেশাগত দায়িত্বের জন্য এখনো যথেষ্ট গুরুত্বপূর্ণ অবস্থানে নেই। আর আমি একজন প্রফেশনাল, আমার কাছে আমার কাজই প্রথম, আমার অনুভূতি নয়। আপনি যদি মনে করেন আমার আচরণ আপনার প্রতি ব্যক্তিগত, তাহলে এটা আপনার ভুল ধারণা। আমি কাউকে এতটা গুরুত্ব দিই না যে তাদের উপস্থিতি আমার মনোযোগে ব্যাঘাত ঘটাবে। আমি আপনাকে ব্যক্তিগতভাবে দেখি না, একদমই না। আর ব্যক্তিগত যে বিষয়গুলো আপনি ইঙ্গিত দিলেন, সেগুলোকে আমরা আলাদা রেখেছি, অন্তত আমি রেখেছি। তার কণ্ঠ ছিল নির্মম, কিন্তু সেই নির্মমতার ভিতরেই একটা চাপা কাঁপুনি ছিল, যেটা অনেক ধরেই ফেলল। মিটিং শেষ, সবাই বেরিয়ে যায়। অনেকও বসে থাকে। সাইমা ফাইল গোছাচ্ছিল, কিন্তু সে ঠিকই বুঝতে পারছিল অনেক এখনও পিছনে দাঁড়িয়ে আছে, আর অনেক জানতো এখন না বলে আর বলা যাবে না। অনেক ধীরে এগিয়ে আসে। তুমি যেটা বললে আমি তোমার কাছে গুরুত্বহীন, আমার উপস্থিতিতে তোমার কিছু যায় আসে না, তুমি সত্যি এটা বিশ্বাস করো? তুমি কি সত্যিই মনে করো তুমি আমাকে দেখে কিছুই অনুভব করনি? তোমার চোখে সেই ক্ষুদ্র কম্পন, তোমার কথা বলার সময় অকারণ রাগ, তোমার হঠাৎ করে শ্বাস আটকে আসা, আমি কি এসব দেখতে পাই না? তুমি কি মনে করো 3 বছর তোমাকে ভালোবেসে আমি এতটাই অন্ধ ছিলাম যে আজ তোমাকে পড়তে পারবো না? তুমি যদি সত্যি আমাকে ভুলে যেতে, আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিতে পারতে, তাহলে আজ তোমার কণ্ঠ এমনভাবে কাঁপতো না। তুমি শুধু একটা মুখোশ পরে আছো সাইমা, নিজেকে বাঁচানোর জন্য। কিন্তু তুমি ভুলে গেছো আমি তোমাকে মুখোশ ছাড়া মানুষ হিসেবেই চিনেছি। তাই বলছি, যত দূরেই থাকো তুমি, আমি তোমার চোখের ভেতর থাকা সত্যটা দেখতে পাই। সাইমা থেমে যায়, তার আঙুল হঠাৎ কাগজের উপরে থমকে যায়। সে মাথা তোলে, চোখে প্রচণ্ড চেষ্টা নিজেকে শক্ত দেখানোর। অনেক, তুমি যা ভাবছো তা বাস্তব নয়। আমি যদি তোমাকে ভুলে যেতে না পারতাম, তাহলে আজ আমি এই অবস্থানে আসতে পারতাম না। আমার দায়িত্ব, আমার বাবার কোম্পানি, আমার সব কিছু, সব আমাকে বাধ্য করেছে নিজেকে কঠোর করতে।
তোমার সাথে আগের মতো কথা বললে, আগের মতো আচরণ করলে আমি ভেঙে পড়তাম। আর আমি এখন ভেঙে পড়ার অবস্থায় নেই। দুর্বলতা আমার কাছে এখন বিলাসিতা, যা আমি আর বহন করতে পারি না। তাই তোমাকে দূরে রাখতে চাই বলে নয়, বরং কাছাকাছি এলে আমি আমার সিদ্ধান্তে স্থির থাকতে পারবো না বলেই আমি এই দূরত্ব রাখি। তুমি বুঝতে পারো আর না পারো, এটাই সত্যি। দুজনের মাঝে নীরবতা নেমে আসে। সাইমার চোখ জলের মতো